প্রাইমারি স্ক্রিনিং কমপ্লিট করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। প্রাইমারি স্ক্রিনিং এর ডিফারেন্ট টেকনিক্স আনসার করবে। হ্যাঁ স্যার। ওকে, সো প্রাইমারি স্ক্রিনিং that we discussed previous class, primary screening useful for detection and isolation. Detection and isolation of new organism. But primary screening not beneficial or cannot give details about production potential of that organism or yield of the organism. Or yield of the organism. So primary screening এর ড্রব্যাকটা এটা, প্রাইমারি স্ক্রিনিং তে আমরা মাইক্রোবস কে আইসোলেট করতে পারি ফ্রম দা তোমার সয়েল থেকে, মেনলি আমরা আইসোলেট করেছিলাম সয়েল কালচার কি ইউজ করে, সয়েল মাইক্রোবস থেকে, বাট উই ক্যান নট detect further that is the yield quantity quality, that is not, this data cannot be observed from primary screening. So that is why secondary screening need secondary screening technique needed, and secondary screening technique provide the data about কি data তোমাকে provide করবে, নাম্বার 1 ability or potentiality of the organism, potentiality of the organism to produce metabolites. ফার্স্ট পয়েন্ট একবার চেক করো। দেখো তুমি প্রাইমারি স্ক্রিনিং থেকে ধরো তুমি কোনো প্রোডাক্টকে আইসোলেট করতে চাইছো, দ্যাট ইজ যে কোনো অ্যান্টিবায়োটিক প্রডিউসিং তুমি ব্যাকটেরিয়া আইসোলেট করেছো। তো দিস অ্যান্টিবায়োটিক প্রডিউস রেগুলার ওয়ে অর দ্যাট টাইম প্রডিউসেস অনলি। কেসটা বুঝতে পেরেছো? কিছু কিছু প্রোডাক্ট হয় সার্টেন কন্ডিশনে তৈরি করে, আর কিছু কিছু প্রোডাক্ট হয় কন্টিনিউ প্রডিউস করে থাকে। তো কোনটা আমার ইন্ডাস্ট্রিয়াল রেসপেক্টে বেটার হবে, সার্টেন কন্ডিশন অর কন্টিনিউয়াস? আনসার করবে ইন্ডাস্ট্রি রেসপেক্টে কন্টিনিউয়াস। তাহলে তুমি দুটো স্ট্রেন আইসোলেট করেছো, স্ট্রেন এ এন্ড স্ট্রেন বি, বোথ ক্যান প্রডিউস দ্যাট অ্যান্টিবায়োটিক, বাট স্ট্রেন এ প্রডিউস অকেশনালি, ঠিক আছে? বাট তুমি তো প্রাইমারি স্ক্রিনিং এ পেয়েই যাবে অর্গানিজমটাকে, একই না? প্রাইমারি স্ক্রিনিং এ তো ডিটেকশনে তো চলেই আসবে, বাট অকেশনালি প্রডিউস করে। বাট স্ট্রেন বি প্রডিউস কন্টিনিউয়াসলি। তো তোমাকে আলটিমেটলি সিলেক্ট করতে হবে কন্টিনিউয়াস প্রোডাকশন, কারণ অকেশনালি প্রোডাকশন স্ট্রেন নিয়ে তুমি যদি ফার্মেন্টেশন রান করো তো ফেল হয়ে যাবে। সামটাইম প্রোডাকশন হবে, সামটাইম আসবে না, তো ইনকনসিস্টেন্সি রেজাল্ট আসবে। ইয়েস অর নো? পয়েন্টটা বুঝতে পেরেছো? পয়েন্টটা ক্লিয়ার কি বলতে চেয়েছি? তো ইনকনসিস্টেন্সি রেজাল্ট তো ইন্ডাস্ট্রি স্কেলে নট অ্যাপ্লিকেবল, কোনোভাবেই পসিবল না, অ্যাপ্লিকেশন করা যাবে না। তো কন্টিনিউয়াস প্রোডাকশন চাই, তো আমার তার জন্য সেকেন্ডারি স্ক্রিনিং লাগবে। যে অর্গানিজমটা আমরা সিলেক্ট করলাম ফ্রম দ্য প্রাইমারি স্ক্রিনিং টেকনিক থেকে, দ্যাট অর্গানিজম প্রডিউসেস কন্টিনিউয়াসলি দ্যাট প্রোডাক্ট। সো প্রোডাকশনের এবিলিটি কি আছে, পোটেনশিয়ালিটি কি আছে, সেটা আমরা চেক করতে পারবো প্রাইমারি সেকেন্ডারি স্ক্রিনিং। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, the quality of the yield product, that is also we can check quality of the yield product.
যে প্রোডাক্টটা আসছে সেটার কোয়ালিটি কেমন, কোনো টক্সিক বা কোনো কার্সিনোজেনিক বা কোনো আদার কম্পোনেন্ট মিক্স আপ হয়ে যাচ্ছে না তো। সো কোয়ালিটি আমাদের চেক করতে পারবো আমরা সেকেন্ডারি স্ক্রিনিং থেকে। প্রাইমারি স্ক্রিনিং এ কোনোভাবে পসিবল কোয়ালিটি চেক করার না। প্রাইমারি স্ক্রিনিং এ জাস্ট আমরা আইডেন্টিফাই করবো অর্গানিজম দ্যাট ক্যান প্রডিউস দিস কম্পাউন্ড। সো প্রাইমারি স্ক্রিনিং এর পর সেকেন্ডারি স্ক্রিনিং মাস্ট। নাম্বার 3, টাইপ অফ ফার্মেন্টেশন প্রসেস। Type of fermentation process that is able to perform. Type of fermentation process তার মানে যে প্রোডাক্ট আমাকে ডেলিভার করছে which type of fermentation এর থ্রু দিয়ে যাচ্ছে। এন্ড তোমরা প্রিভিয়াস সেমিস্টারে পড়েছো ফার্মেন্টেশনের দুটো টাইপ হয়, ওই রেসপেক্টে না। অ্যালকোহলিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যাসিটিক অ্যাসিড ফার্মেন্টেশন ওই রেসপেক্টে বলছি না, ওটা তো প্রোডাক্টের রেসপেক্টে। আর একটা হচ্ছে তোমার পাথওয়ে রেসপেক্টে। পাথওয়ে রেসপেক্টে ফার্মেন্টেশন দুটো টাইপস এর হয়, একটা হচ্ছে ব্রাঞ্চড ফার্মেন্টেশন আর একটা হচ্ছে লিনিয়ার ফার্মেন্টেশন। পড়েছিলে কি পড়োনি? আনসার করবে। লিনিয়ার টাইপ হ্যাঁ পড়েছি। ফার্মেন্টেশন আর ব্রাঞ্চ টাইপ অফ ফার্মেন্টেশন, কোনটা লিনিয়ার টাইপ কোনটা ব্রাঞ্চ টাইপ, কোনটা বেশি টাইম নেয়? যেখানে সিঙ্গেল প্রোডাক্ট প্রডিউস হচ্ছে ওটা লিনিয়ার, আর যেখানে মোর দেন ওয়ান প্রোডাক্ট প্রডিউস হচ্ছে বিভিন্ন টাইপের সেটা ব্রাঞ্চ। কারেক্ট। তার মানে যদি আমি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের দুটো পাথওয়ে হয়, একটা হচ্ছে হোমোল্যাকটিক অ্যাসিড একটা হেটারোল্যাকটিক অ্যাসিড, কোনটা কি টাইপ বলবে? হোমোটা লিনিয়ার আর হেটারোটা ব্রাঞ্চ। একদম 100%। হোমোটা ডাইরেক্ট পাইরুভেট কে কনভার্ট করে দেয় ল্যাকটিক অ্যাসিডে, whereas হেটারোটা ল্যাকটিক অ্যাসিড প্লাস ইথানল তৈরি করে বাই মিনস অফ ফসফোকিটোলেস পাথওয়ে। ও ডাইরেক্ট গ্লাইকোলাইসিস নেয়, ফসফোকিটোলেস পাথওয়েতে ওটা ঢোকে। তাহলে কোনটা টাইম নেবে? আমার যদি ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন ক্যাপাসিটি দরকার হয়, আমি কোন অর্গানিজমটাকে চুজ করব যেটা হোমোল্যাকটিক করছে না হেটারোল্যাকটিক করছে? বলো তো আনসার। দুজনেই ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, কিন্তু করবে কি করবে না? বোথ অর্গানিজম প্রডিউসার ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ কি না? বাট যখন আমি দেখছি টাইপ অফ ফার্মেন্টেশন, দ্যাট ইজ কোনটা ইউজফুল হবে, স্ট্রেন এ হুইচ ইজ হোমোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর স্ট্রেন বি হুইচ ইজ হেটারোল্যাকটিক ফার্মেন্টেশন টু প্রডিউস ল্যাকটিক অ্যাসিড, কোনটা টাইপটা বেটার হবে, কোনটা ইল্ড বেশি পাবো? হোমোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। তাহলে এই যে আমাদের নেক্সট ডিটারমিনেশন গুলো হয়, নেক্সট যে এক্সপেরিমেন্ট গুলো মানে নেক্সট যে আমার ডেটা গুলো আমি কালেক্ট করতে চাইছি ফ্রম দ্য প্রাইমারি স্ক্রিনিং অর্গানিজম থেকে, দ্যাট ইজ নেভার পসিবল ইন প্রাইমারি স্ক্রিনিং, এটা আমাকে সেকেন্ডারি স্ক্রিনিং এ আসতে হবে। সো টাইপ অফ ফার্মেন্টেশন প্রসেস দ্যাট ইজ এবল টু পারফর্ম। আমি একটা এক্সাম্পল দিয়ে এই জন্য বললাম যে ল্যাকটিক অ্যাসিড হোমোল্যাকটিক অ্যাসিড থেকেও ফার্মেন্টেশন পাথওয়ে দিয়েও আসে, হেটারোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন পাথওয়ে আসে। বাট আমি যদি ল্যাকটিক অ্যাসিড আমার যদি মেন তোমার মোটো হয় টু আইসোলেশন, মেন অবজেক্টিভ হয় আইসোলেশন অফ দ্য ল্যাকটিক অ্যাসিড বা প্রোডাকশন অফ দ্য ল্যাকটিক অ্যাসিড, উই অলওয়েজ সিলেক্ট হোমোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টার। কেন আমরা হেটারোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টারকে চুজ করতে যাব, যেখানে অনেকটা তোমার ও ব্রাঞ্চ পাথওয়ে দিয়ে ঘুরবে তারপরে গিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, দ্যাট মিন্স টেক্স টাইম। Heterolactic acid fermenters takes time to produce lactic acid and yield also less হয়ে যাবে। তো ক্লিয়ার? তো এই ডেটা গুলো আমরা পাবো সেকেন্ডারি স্ক্রিনিং। নাম্বার 4 আর কি পাবো? এলিমিনেশন অফ দি অর্গানিজম which are not industrially important. Industrially important. তো এলিমিনেটও করতে পারবো সেকেন্ডারি স্ক্রিনিং থেকে, যেগুলো দরকার সেগুলোকে আমরা রাখবো, যেগুলো দরকার নেই নন ইউজফুল সেগুলোকে আমরা ডিসকার্ড করে দেবো। লাইক দ্যাট ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন দরকার, দুটো টাইপ অফ স্ট্রেন আছে, একটা হচ্ছে হোমোল্যাকটিক অ্যাসিডের থ্রুতে করে, একটা হেটারোল্যাকটিক অ্যাসিডের থ্রুতে করে। আমরা হোমোল্যাকটিক অ্যাসিডকে সিলেক্ট করব, হেটারোল্যাকটিক অ্যাসিডকে ক্রস করে দেবো, দরকার নেই ডিসকার্ড করে দিতে পারবো। সো অর্গানিজমকে আমরা নেক্সট বেসড অন সেভারেল প্রপার্টিজ আমরা কারেক্ট
মানে ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট অর্গানিজমকে সিলেক্ট করে বাকিগুলোকে ডিসকার্ড করার এবিলিটি রাখবে সেকেন্ডারি স্ক্রিনিং। তো সেকেন্ডারি স্ক্রিনিং হচ্ছে আফটার প্রাইমারি স্ক্রিনিং করা হয়। তো আমরা সেকেন্ডারি স্ক্রিনিং কে ডেসক্রাইব করব, সব মেথড তো ডিসক্রাইব করার কোনো প্রয়োজন নেই। সেকেন্ডারি স্ক্রিনিং আমরা ডেসক্রাইব করব বেসড অন অ্যান্টিবায়োটিক, কারণ প্রাইমারি স্ক্রিনিং এ আমরা ক্রাউডিং প্লেট থেকে আমরা অ্যান্টিবায়োটিক প্রডিউসারকে আইডেন্টিফাই করেছিলাম। এবার আমাদের সেভারেল প্রপার্টি চেক করতে হবে ওই অ্যান্টিবায়োটিকের। তো সেকেন্ডারি স্ক্রিনিংটা আমি টোটালি ডেসক্রাইব করব বেসড অন অ্যান্টিবায়োটিক সিলেকশনের উপর, সিলেকশন স্ক্রিনের উপর। তো secondary screening for antibiotic producer. Two important secondary screening technique for antibiotic producer for further evaluate their feature. Number one, giant colony technique. Giant colony technique. And number two, filtration method. Number two, filtration method. সো দুটো মেথড আমরা ডেসক্রাইব করব অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি স্ক্রিনিং। অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি স্ক্রিনিং এর আমাদের মেন পারপাসটা বুঝতে হবে। অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি স্ক্রিনিং এর মেন পারপাস হচ্ছে হুইচ অর্গানিজম ইজ সেনসিটিভ। কারণ আমি প্রাইমারি অর্গানিজম আমি ডিটেক্ট করে নিয়েছি যে প্রডিউস করতে পারে নিউ টাইপ অফ অ্যান্টিবায়োটিক, বাট প্রাইমারি স্ক্রিনিং এ। সেকেন্ডারি স্ক্রিনিং এ আমার মেন অবজেক্টিভ হবে which organisms are sensitive to that antibiotic. Sensitive to that antibiotic which we selected from primary screening. From primary screening. So primary screening থেকে আমরা যে অ্যান্টিবায়োটিক প্রডিউসারকে সিলেক্ট করেছি, these antibiotics now আমাকে চেক করতে হবে which organism এ সেনসিটিভ হচ্ছে, and for that two methods are available. One is giant colony technique, other is filtration method. So অ্যান্টিবায়োটিক এর নেচারের উপর ডিপেন্ড করে these two technique ভেরিয়েন্ট ক্রিয়েট হয়েছে। অ্যান্টিবায়োটিকের নেচারটা যদি সলিউবল হয় তাহলে আমরা জায়ান্ট কলোনি টেকনিক ইউজ করব, আর যদি হচ্ছে নন সলিউবল আর স্প্যারিংলি সলিউবল মানে হচ্ছে খুব ভালো সলিউবিলিটি নেই, তখন আমরা ফিল্ট্রেশন মেথড ইউজ করব। পয়েন্ট ক্লিয়ার? লিখবো আমি প্রত্যেকটা টেকনিকের বলার সময়। তো জায়ান্ট কলোনি টেকনিক ফার্স্ট method to discuss. So this technique used when antibiotic solubility good, solubility is good, and can disperse or this antibiotic can migrate into the agar medium. Into the agar medium. So antibiotic এর criteria উপর বেস করে আমাদের সিলেকশন টেকনিক নিতে হবে। If the antibiotic is solubility high,
and can disperse into the agar মিডিয়ামে যদি আমরা agar মিডিয়ামে যদি অ্যান্টিবায়োটিকটাকে রাখি অ্যান্টিবায়োটিকটা ডিসপার্স হওয়ার ক্যাপাসিটি রাখবে দ্যাট টাইম আমরা জায়ান্ট কলোনি টেকনিক ইউটিলাইজ করব তো জায়ান্ট কলোনি টেকনিক্স এর মেন প্রোটোকল কি নরমালি আমরা প্রোটোকল বা প্রসিজার নরমালি অ্যান্টিবায়োটিক প্রোডাকশন মেনলি করে হচ্ছে নিউ টাইপ অফ অ্যান্টিবায়োটিক যত আছে সবই ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস থেকে স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস একটা সয়েল ন্যাচারাল ব্যাকটেরিয়া অ্যাক্টিনোমাইসিটিস বলতে পারো which is very important to produce new types of antibiotics এখন যত রকমের অ্যান্টিবায়োটিক ডিসকভার হচ্ছে ম্যাক্সিমাম প্রাইমারি স্ক্রিনিং এ পাওয়া যাচ্ছে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিটিস ঠিক আছে তো আমি স্ট্রেপ্টোমাইসিটিস এর রেসপেক্টেড প্রসেস লিখছি so isolated streptomyces culture is inoculated on one side of the agar plate one side of the agar plate ফার্স্টে আমরা স্ট্রেপ্টোমাইসিস কে কালচার করব অ্যাগার প্লেটের একটা সাইড জুড়ে ঠিক আছে এর জন্য জায়ান্ট কলোনি কেন আসছে দেখবে কলোনি যখন প্রোডাকশন হবে তখন স্ট্রেপ্টোমাইসিস এর কলোনিটা অনেকটা অ্যামাউন্ট অ্যাগারকে স্প্রেড করবে তো এর জন্য জায়ান্ট কলোনি নাম দেওয়া হয়েছে তো ইনোকুলেশনটা নট অনলি জাস্ট সিঙ্গেল আমরা লুপ ঠেকিয়ে ছেড়ে দেবো এখানে ইনোকুলেশনটা হবে পুরো সাইড জুড়ে আমি ডায়াগ্রাম দেখাচ্ছি একটু বাদে then plates are incubated until sufficient streptomyces growth occur growth take place after that cultured test organism আমরা দেখতে চাইছি কোন টেস্ট অর্গানিজমটা সেনসিটিভ টুয়ার্ডস দিস নিউ অ্যান্টিবায়োটিক তো নাও আমরা কি করব টেস্ট অর্গানিজমকে আমরা স্পিক করব কালচার টেস্ট অর্গানিজম is strict from the edge of the plate and স্টিকিং করে আমরা অবজার্ভ করব ইনকিউবেট করে অবজার্ভ করব incubate to allow the growth of test organism allow the growth of test organism and then we measure the inhibitory property or inhibitory spectrum inhibition spectrum inhibition spectrum প্রসিজার চেক করো ডায়াগ্রাম আঁকলে ক্লিয়ার হবে procedure আর নম্বর
বলো। 3 নম্বর স্টেজে ওই টেস্ট অর্গানিজম বলতে ওই স্ট্রেপ্টোমাইসিস এর কথাই বলছি না অন্য না কোনো না না কিছু? না, আদার আদার টেস্ট অর্গানিজম মানে আলাদা। মানে মানে ওটা অন্য প্লেট থেকে নিচ্ছে। এটা দিয়ে না, এটা দিয়ে না, পাশের গলি তো। একটু বাজে আছে, পরে দিয়ে দিও। হ্যাঁ বলো, কি বলছো? ওই টেস্ট অর্গানিজমটা অন্য প্লেট থেকে নেবে, ওটাই টেস্ট বলছি। অর্গানিজমটা যে কোনো আদার টেস্ট অর্গানিজম, এখানে ইকোলাই হতে পারে, ব্যাসিলাস হতে পারে, মানে আমরা গ্রাম নেগেটিভ একটা চেক করব, একটা গ্রাম পজিটিভ চেক করব, এন্ড দেখতে চাইছি দুটোর উপরই ওয়ার্ক করে কিনা বা একটার উপর ওয়ার্ক করে কিনা, বেসড অন দ্যাট আমরা অ্যান্টিবায়োটিকের স্পেকট্রামটা বুঝতে পারবো। কারণ অ্যান্টিবায়োটিকের দু রকম কাজ হয়, একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। জানো কি এটা, নাকি বলে দেবো ন্যারো ব্রডের ব্যাপারটা? একটু বলে দিন স্যার। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দু রকম স্পেকট্রাম হয়, একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম মিন্স ইট ক্যান অনলি অ্যাক্ট অন ইদার গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ। ঠিক আছে, যে কোনো অ্যান্টিবায়োটিক যদি ইদার গ্রাম পজিটিভ এর উপর ওয়ার্ক করে, গ্রাম নেগেটিভ বা ফেলিওর, কোনো ফাংশন করতে পারছে না, দ্যাট মিন্স এটা ন্যারো স্পেকট্রাম। আর ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে নেগেটিভের ওপর কাজ করে, গ্রাম পজিটিভের ওপর ইকুয়ালি ওয়েল কাজ করে, তখন আমরা বলবো হচ্ছে ব্রড স্পেকট্রাম। ঠিক আছে, তো আমরা যেটা পেয়েছিলাম না ফার্স্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, পেনিসিলিন কিন্তু ন্যারো স্পেকট্রাম। পেনিসিলিন অনলি ওয়ার্কস অন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ এর উপর কোনো ফাংশন করতে পারতো না, বিকজ গ্রাম নেগেটিভ এর একটা আউটার মেমব্রেন থাকে, জানো, এলপিএস লেয়ার থাকে, ও ঢুকতেই পারে না। গ্রাম পজিটিভে খুব ভালোভাবে কাজ করে। তো পেনিসিলিনটা হচ্ছে তোমার ন্যারো স্পেকট্রাম, বাট পেনিসিলিনকে যখন আমরা মডিফাই করলাম, হুইচ ইজ অ্যাম্পিসিলিন নাও, সেফালোস্পোরিন, অ্যাম্পিসিলিন, এরা কিন্তু এন্টার করতে পারে গ্রাম নেগেটিভ সেল ওয়ালে, এন্টার করে যেতে পারে, তখন আমরা বলবো কি ব্রড স্পেকট্রাম। কেসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এইভাবে টেস্ট অর্গানিজমকে আমরা সিলেক্ট করব। টেস্ট অর্গানিজমে ভ্যারাইটি অফ অর্গানিজম থাকবে, ফ্রম গ্রাম পজিটিভ থেকে কিছু সিলেক্টেড অর্গানিজম নেব, এন্ড গ্রাম নেগেটিভ থেকে কিছু সিলেক্টেড অর্গানিজম নেব। ঠিক আছে, আর টেস্ট অর্গানিজম কি গুলোকে আমরা স্ট্রিক করে দেব স্ট্রেপ্টোমাইসিস এর দুদিকে কলোনি, এন্ড চেক করব হচ্ছে ইনহিবিশন স্পেকট্রাম। প্রসেস ক্লিয়ার কিনা বলবে? স্যার বলছিলাম যে যদি গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভের উপরে কাজ করে তাহলে কি সমস্ত গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের উপরেই কাজ না, করে নাকি এরকম কিছু? কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বলে দিই, এরকম কোনো ব্যাপার নেই। গ্রাম পজিটিভ এর উপর ওয়ার্ক করছে মানে মোস্ট অফ দ্য গ্রাম পজিটিভ অর্গানিজমস আর সেন্সিটিভ টুয়ার্ডস দিস অ্যান্টিবায়োটিক, বাট কিছু অর্গানিজম থাকতেই পারে যারা দিস অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট প্রপার্টি ডেভেলপ করে ফেলে, যদি ডেভেলপ করে ফেলে তাহলে আর ওয়ার্ক করবে না। So before resistance property development, this antibiotic can work on gram-positive bacteria in all cases, maximum case. স্যার বুঝতে ওয়ান পেরেছো? সাইড অফ দ্য এগার প্লেটে কি বোঝাচ্ছে? হ্যাঁ, আমি ডায়াগ্রামটা না আঁকলে বুঝতে পারবে না। মানে অ্যাকচুয়ালি ওয়ান সাইড মানে কি, একটা এগার প্লেটকে হাফ করে দিলে যেমন হয়, ঠিক হাফ জায়গাটা একদম মিডিল স্পেসে আমরা স্ট্রেপ্টোমাইসিসকে গ্রো করাবো। দেখাচ্ছি, এটা হয়ে গেছে তো প্রসিজার, পয়েন্ট আর ডায়াগ্রামটা দেন। ওয়ান সাইড মানে হচ্ছে মোটামুটি আমরা মিডল স্পেসটাকে জায়ান্ট কলোনি টেকনিকে নিয়ে আসি। এই দেখো একটা এগার প্লেট, যেখানে এই রকম একটা লাইন ধরে স্ট্রেপ্টোমাইসিসকে গ্রো করা হবে। ঠিক আছে, একটা হিউজ কলোনি গ্রো করবে। আমি আগেই বললাম কি জাস্ট লুপটাকে আমরা কালচারে এন্টার করে জাস্ট ঠেকিয়ে দেওয়া না, লুপটাকে খুব ভালো করে স্প্রেড করা। হ্যাঁ, তবে স্প্রেডটা হবে টোটাল প্লেট জুড়ে না, জাস্ট একটা লাইন ধরে। ঠিক আছে, একটা ওয়ান সাইড ধরে, একটা সাইড ধরে আমরা মিডিলে নিয়েছি, সাইড আমরা এই সাইডেও নিতে পারি, এটাও নিতে পারি, বিকজ এই স্পেসটা বেশি থাকে।
তো এই স্পেসে আমরা স্ট্রেপ্টোমাইসিস কে গ্রো করাবো। তো মাই ব্লু কলোনি ইজ স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস, ঠিক আছে। তো ইট প্রডিউসেস জায়েন্ট কলোনি, হ্যাঁ কি না? নরমালি কলোনি সাইজ কি হয়, ভেরি স্মল হয়, yes or no? But here the colony is giant, that's why টেকনিকটার নাম সেটা জায়েন্ট কলোনি টেকনিক। তো এবার আমরা স্ট্রেপ্টোমাইসিস কে গ্রো করিয়ে টেস্ট অর্গানিজম কে স্ট্রিক করব ফ্রম দা এজ। দেখো এজ থেকে স্ট্রেপ্টোমাইসিস এর কালচারে কোনোভাবে কলোনির সাথে আমরা টাচ করব না, একদম এজ বরাবর স্ট্রিক করব। এই একটা আমার কালচার অর্গানিজম হতে পারে, টেস্ট অর্গানিজম হতে পারে। সেকেন্ড টেস্ট অর্গানিজম, থার্ড টেস্ট অর্গানিজম, ফোর্থ টেস্ট অর্গানিজম। টাচ হবে না। টেস্টটা বুঝতে পেরেছো? পরের যে স্ট্রিক গুলো সেগুলো হচ্ছে টেস্ট অর্গানিজম। আমরা ইকোলাই গ্রাম নেগেটিভ থেকে ইকোলাই কে সিলেক্ট করতে পারি, আদার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে কোনো একটা সিলেক্ট করতে পারি, ওইদিকে গ্রাম পজিটিভ সিলেক্ট করতে পারি। তো এইভাবে টেস্ট অর্গানিজমকে সিলেকশন করা হয়। মোটামুটি একটা প্লেটে এই সাইডে তিনটে চারটে, ওই সাইডে চারটে, চারটে তো হবে স্ট্রিকিং প্রপারলি। 448 অর্গানিজমকে একটা প্লেট থেকে আমরা সেন্সিটিভিটি চেক করে দিতে পারি, ঠিক আছে। এবার এটাকে অ্যালাউ করো গ্রোথ করার জন্য, টেস্ট অর্গানিজম কে অ্যালাউ করো গ্রো করার জন্য। অলরেডি স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস আর এস্টাবলিশড। তো আফটার রেজাল্ট আমি দেখাচ্ছি কি হচ্ছে, তো সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি। স্ট্রেপ্টোমাইসিস when grow it produces antibiotic, and antibiotic is well, আমরা দেখে নিয়েছি দিস অ্যান্টিবায়োটিক ইজ ওয়েল তোমার ডিজলভ ইন অন দ্য অ্যাগার প্লেট, মানে অ্যাগার, অ্যান্ড ক্যান ডিফিউজ। তো অ্যাগার থেকে ডিফিউজ করবে অ্যান্টিবায়োটিক গুলো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডিফিউজ করা স্টার্ট করবে, অ্যান্ড যেখানে তুমি টেস্ট অর্গানিজম দেখছো গ্রোথ করছে না সেটাকে অবজার্ভ করো। তার মানে রেডের যে আমরা টেস্ট অর্গানিজম দেখেছি, রেডের টেস্ট অর্গানিজম ধরো এত অবধি গ্রো করছে না, বাদ বাকি জায়গা থেকে গ্রো করা করছে আবার, ঠিক আছে। যেটা ব্ল্যাক এর অর্গানিজম, টেস্ট অর্গানিজম, সেটা এত অবধি গ্রো করছে না, বাদ বাকি জায়গা থেকে গ্রো করছে। যেটা গ্রিন, সেটা গ্রো করতে পারেনি বললেই চলে, জাস্ট স্মল অ্যামাউন্ট অফ গ্রোথ এসছে আফটার তোমার ইনকিউবেশন, বাকি অ্যামাউন্ট অফ গ্রোথ ইজ ইনহিবিটেড। বাট দ্য ব্লু অর্গানিজম কমপ্লিট গ্রো করেছে। এরকম টাইপ হবে কি হবে না প্লেটে? এরকম টাইপ হবে কি হবে না প্লেটে? কেসটা বুঝতে পারছো কি হতে চলেছে, কোনটা কি আমাকে একটু বলবে। রেড অর্গানিজম ইজ সেন্সিটিভ অর নট? রেড অর্গানিজম ইজ সেন্সিটিভ টুয়ার্ডস দি অ্যান্টিবায়োটিক্স। ইয়েস সেন্সিটিভ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্লাইড গ্যাপ ইনভলভ হয়েছে, ঠিক আছে। ব্ল্যাকটা সেন্সিটিভ অর নট? সেন্সিটিভ অর নট? সেনসিটিভ। সেন্সিটিভ, অনেকটা গ্যাপ ইনভলভ হয়েছে, মানে এত অবধি অর্গানিজম গ্রো করতেই পারে। গ্রিন sensitive or not? Sensitive, and much larger space অবধি গ্রো করতে পারছে না। whereas blue one কোনো ফারাক করেনি, দেখো নো ইনহিবিটরি জোন, নো ইনহিবিটরি জোন। তো এইভাবে আমরা এক্সপেরিমেন্ট করে বুঝতে পারি যে কোন অর্গানিজম দ্যাট অ্যান্টিবায়োটিক এর সেন্সিটিভ, এন্ড কতটা সেন্সিটিভ, হাউ মাচ সেন্সিটিভিটি। এখানে বলতো সেন্সিটিভিটির যদি আমরা একটা ইনক্রিজিং অর্ডার সাজাই, তাহলে কোনটা কি পড়বে আমার কালার ওয়াইজ? গ্রিনটা, সেন্সিটিভিটি অর্ডার তারপর ব্ল্যাকটা, তারপর রেড। গ্রিন, ব্ল্যাক অ্যান্ড রেড। দ্যাট মিনস গ্রিন আর মাচ মোর সেন্সিটিভ। ক্লিয়ার বুঝতে পারছি, অনেকটা এরিয়া ধরে ওর গ্রোথ ইনহিবিট হয়ে গেছে, তার মানে ডিফিউজ হয়ে গিয়ে ওকে অনেকটা স্মল কনসেন্ট্রেশন। কারণ দেখো এখানে তোমাকে বুঝতে হবে
যত ডিফিউশন বাড়বে কনসেন্ট্রেশন তত এখানে কমতে থাকবে না। ইনিশিয়াল জায়গায় কনসেন্ট্রেশন অফ স্ট্রেপ্টোমাইসিনের যে অ্যান্টিবায়োটিক সেটা ইনক্রিজ করবে, এন্ড যত ডিফিউশন হবে অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন কমতে থাকবে। এটুকু তো ক্লিয়ার। So small amount of concentration of antibiotic also inhibitory effect show করছে in green. So much sensitive green organism. দেন হচ্ছে ব্ল্যাক, দেন হচ্ছে রেড। রেডে কিন্তু বেশি সেন্সিটিভিটি শো করতে পারেনি, তার মানে হাই কনসেন্ট্রেশন লাগবে টু কিল দ্য রেড অর্গানিজম। পয়েন্ট ক্লিয়ার? স্মল কনসেন্ট্রেশন ইজ এনাফ টু কিল দ্য গ্রিন অর্গানিজম and moderate concentration is enough to kill the black organism. Evaluation পাবো কি পাবো না from this experiment? এই ধরনের ডেটা কালেক্ট করতে পারবো আমরা from giant colony technique? বলবে হ্যাঁ স্যার। বোঝা গেছে কিনা বলবে। তো ইনহিবিটরি প্যাটার্ন চেক করতে হবে। ইনহিবিটরি প্যাটার্ন চেক করে আমরা দুটো তোমার থিওরি পাবো, ডেটা পাবো। নাম্বার ওয়ান, হুইচ অর্গানিজম ইজ সেন্সিটিভ এন্ড হুইচ অর্গানিজম ইজ নট, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, হাউ মাচ সেন্সিটিভ, সেটাও আমরা দেখতে পাবো। তাহলে আমার যদি ইনফেকশনে রেড অর্গানিজম থাকে তাহলে অবভিয়াসলি ডোজ বাড়াতে হবে অ্যান্টিবায়োটিক, না হলে কিল হবে না। তো ডক্টর কিভাবে ডোজ সিলেক্ট করবে? ডক্টরকে কে বলে দেয় যে কত অ্যামাউন্ট ডোজ সিলেক্ট করতে হবে? ডক্টর কি নিজে পড়াশোনা করেন না? ডক্টরকে কে বলে দেয় যে এত অ্যামাউন্ট প্রেসক্রাইব কর, 500 mg প্রেসক্রাইব করো ফর এত ডেজ এর জন্য, 7 ডেজ এর জন্য, তবে গিয়ে অর্গানিজমটা টোটালি কিল হবে? কোথা থেকে আসে এই ডেটাগুলো? কারা করে? কারা করে? এই ধরনের টেস্টিং থেকে আসে। তো রেড কে যদি কিল করতে হয় ফ্রম দিস অ্যান্টিবায়োটিক, অবভিয়াসলি ডোজ কনসেন্ট্রেশন বাড়াতে হবে 500। আমি জাস্ট সাপোজ বলছি 500 mg ইজ নট এনাফ, তখন 1000 mg তে যেতে হবে। ফর লঙ্গার পিরিয়ড ট্রিটমেন্ট চলতে হবে, মানে 14 ডেজ 21 ডেজ এরকম ট্রিটমেন্ট চালাতে হবে, তবে গিয়ে রেডটা কিল হবে। ঠিক আছে? যদি আমার গ্রিন কে কিল করতে হয়, আমার স্মল কনসেন্ট্রেশন ইজ এনাফ, তখন আমি 1000 mg কেন দেবো? কারণ ইচ অ্যান্ড এভরি ড্রাগের সাইড এফেক্ট থাকে, যে কোনো কিছু সাইড এফেক্ট স্লাইট হলেও সেটা থাকে। তাহলে আমি 1000 mg কেন দেবো? আমি 250 mg তে কাজ হয়ে যাবে, and 250 mg অন দি 7 ডেজ ইজ এনাফ। তো এইভাবে ডেটাগুলোকে কালেকশন করা হয়। স্যার যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি আমরা হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিস না নিয়ে অন্য কিছু দিয়ে দেখবো? যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় ওই অ্যান্টিবায়োটিকে, তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা চলবে না। যেমন লাইক দ্যাট ব্লু ওয়ান ইজ রেজিস্ট্যান্ট ফর দিস অ্যান্টিবায়োটিক, তাহলে আমাকে সেকেন্ড কোন স্ট্রেপ্টোমাইসিসের স্ট্রেন আইসোলেট করতে হবে উইচ প্রডিউস নিউ অ্যান্টিবায়োটিক, সেটা ব্লু এর এগেনস্টে কাজ করছে কিনা আবার দেখতে হবে। তো এটা তো আমার প্রাইমারি স্ক্রিনিং এর ফার্স্ট ব্যাকটেরিয়াল স্টেন, যেটা আমার নিউ অ্যান্টিবায়োটিক প্রডিউস করছে। ঠিক আছে? যেখানে ব্লু ওয়ার্ক করছে না, মানে ব্লু রেজিস্ট্যান্ট। তাহলে আমাকে আরো একটা স্ট্রেন আমাকে দেখতে হবে যেটা নিউ অ্যান্টিবায়োটিক প্রডিউসার। তো তখন ব্লু কাজ করছে কিনা সেটা দেখতে হবে, মানে ব্লুতে সেন্সিটিভ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর সেটা যদি ওয়ার্ক করে যায় তাহলে সেই অ্যান্টিবায়োটিক চুজ করবো আমরা টু কিল দ্য ব্লু, নট দিস, কারণ এটা তো কিল হচ্ছেই না। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। So giant colony technique done. Second, filtration technique, slight modification, because filtration technique হচ্ছে যদি অ্যান্টিবায়োটিকটা আগে থেকে টেস্ট করা হয় যে ওয়াটারের সলিবিলিটি কেমন। ওয়াটারের সলিবিলিটি ভালো থাকলে, অ্যাগারে ডিফিউজ করার এবিলিটি থাকলে আমরা জায়ান্ট কলোনি নেব। বাট সলিবিলিটি যদি তোমার লেস থাকে তাহলে আমরা ফিল্ট্রেশন মেথডে যাব। ফিল্ট্রেশন মেথড, filtration method applied when testing antibiotic poorly soluble.
তখন যেটা করা হয়, ফার্স্টে স্ট্রেপ্টোমাইসিন কে প্রসিজার স্টেপস। At first streptomyces কে গ্রো করানো হয় in a broth, and mycelium is separated by filtration. Filtrate are taken for further evaluation. For further evaluation, filtrates are taken. ভালো করে দেখো, এখানে যেহেতু কালচে তোমার অ্যান্টিবায়োটিকটা সলিবিলিটি লেস, তাহলে এখানে যদি আমি অ্যাগারে দিই তো ডিফিউজ করতে পারবে। ওরকম যদি জায়ান্ট কলোনি করি, জায়ান্ট কলোনিতে যেমন ডিফিউজ করে যাচ্ছিল অনেকটা এরিয়া ধরে, এখানে ডিফিউজ করার এবিলিটি থাকবে না, ডিফিউজ করে খুব কম এরিয়াতেই থাকবে, তো আমরা প্রপার ইভ্যালুয়েশন পাবো না। তাহলে কি করব, স্ট্রেপ্টোমাইসিস কে গ্রো করিয়ে স্ট্রেপ্টোমাইসিসের মাইসেলিয়াম, মানে স্ট্রেপ্টোমাইসিস গ্রো করলে এটা তো ফাঙ্গিলাই, তো স্ট্রেপ্টোমাইসিস কে মাইসেলিয়াম গুলোকে আউট করে দাও, ডিসকার্ড করে দাও। বাকি যে রিমেনিং লিকুইডটা পড়ে থাকবে, দ্যাট লিকুইড কন্টেন অ্যান্টিবায়োটিক, ইয়েস অর নো? স্ট্রেপ্টোমাইসিস কে সেপারেট করে দেওয়ার পর the remaining liquid which is called the filtrate, কারণ ফিল্ট্রেশন টেকনিক দিয়ে আমরা স্ট্রেপ্টোমাইসিস কে সেপারেট করব, so the filtrate contain antibiotic, তো এটাকে নিয়ে আমরা নেক্সট টেস্টিং মেথডে যাব। Various dilutions are created, various dilution of this filtrate, antibiotic filtrate are prepared, and added on molten agar plate. Molten agar plating medium. Then in such plates, test organisms are stripped. For inhibitory, for to collect the inhibitory property. দেখো, প্রিভিয়াস টেকনিকে আমরা স্ট্রেপ্টোমাইসিস কে অ্যাজ ইট ইজ রেখেছিলাম, দ্যাটস ওয়াই ও কলোনি তৈরি করে, জায়ান্ট কলোনি তৈরি করে অ্যান্টিবায়োটিক ডিফিউজ করে কিল করেছিল। এখানে আমরা ফার্স্ট কেসে কি করলাম, স্ট্রেপ্টোমাইসিস কে সেপারেট করে দিলাম। স্ট্রেপ্টোমাইসিস কে সেপারেট টেকনিক হচ্ছে ফিল্ট্রেশন, তো দ্যাটস ওয়াই আমাদের টেকনিকটার নাম এসেছে ফিল্ট্রেশন মেথড টু ডিটেক্ট দ্য, টু ইভালুয়েট দ্য সেকেন্ডারি স্ক্রিনিং এ অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি স্ক্রিনিং। তো ফিল্ট্রেশন টেকনিক দিয়ে আমরা যেহেতু ডিসকার্ড করছি স্ট্রেপ্টোমাইসিস এর অর্গানিজমটা, দেন দ্য ফিল্টার দ্যাট ইজ প্রডিউস দ্যাট কন্টেন অ্যান্টিবায়োটিক, এটাকে সেভারাল ডাইলিউশন নিয়ে আসো, অ্যান্ড সেভারাল ডাইলিউশন প্লেট করে দাও, পার ডাইলিউশনে একটা করে প্লেট করো, ঠিক আছে?
and per dilution এ প্লেট করে সেখানে টেস্ট অর্গানিজমকে স্ট্রিক করো। তো দেখো যে টেস্ট অর্গানিজম ওখানে গ্রো করছে কি করছে না, মানে কেসটা আমি ডায়াগ্রামটিক্যালি দেখাচ্ছি। এটা ধরো ফিল্ট্রেট, after removal of streptomyces the filtrate which contain antibiotic, এটা several dilution prepare করো 10 to the power minus 1, 10 to the power minus 2, 10 to the power minus 3, 10 to the power minus 4. Each of the dilution of antibiotic 11 এর মধ্যে অ্যাড করে দাও। এগারের মধ্যে মল্টেন 11 এর মধ্যে অ্যাড করে দিয়ে তুমি প্লেট করে দাও। তার মানে কি হবে, অলরেডি যেহেতু ও ডিফিউজ করতে পারে না, তোমার ইয়ে কম, সলিবিলিটি লেস, তো দ্যাটস ওয়াই আমরা 11 এর মধ্যে প্রি ফর্ম আগে অ্যাড করে দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে অ্যান্টিবায়োটিকটা ওয়েল ডিফিউজ হয়ে যায় 11। ঠিক আছে, তো যখনই আমরা 11 মল্টেন 11 এর মধ্যে 10 টু দি মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 এর ডাইলিউশন অ্যাড করব, তো 11 এর মধ্যে ভালোভাবে স্প্রেড করে যাবে। নাও এর মধ্যে ইনকিউবেট করো, ইনোকুলেট করো অর্গানিজমকে, ইনোকুলেট টেস্ট অর্গানিজম। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ টেস্ট অর্গানিজম ফার্স্ট প্লেটে গ্রো করছে, গ্রোথ গ্রোথ, নো গ্রোথ, নো গ্রোথ। তাহলে কি ডেটা আমরা পাচ্ছি ফ্রম দিস এক্সপেরিমেন্ট? কি ডেটা পাবো? Which ফার্স্টের concept? দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, না, তারপরে রেজিস্ট্যান্স দুটো নয়, হচ্ছে রেজিস্ট্যান্স হলে তো তুমি 10 টু দি মাইনাস 3 মাইনাস করে গিয়েও পেতে না, রেজিস্ট্যান্স নয়। তার মানে দ্যাট অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন ব্যাকটেরিয়া ক্যান বেয়ার করতে পারে, কোনো প্রবলেম নেই। 10 টু দি পাওয়ার মাইনাস 1 ডাইলিউশনে গ্রো করার এবিলিটি আছে, মানে দ্যাট কনসেন্ট্রেশনে ও ক্যান গ্রো উইদাউট এনি প্রবলেম। বাট যখনই আমি ডাইলিউশন -3 তে যাচ্ছি তখন হচ্ছে আমার গ্রোথ আসছে না, জোন ক্রিয়েট হচ্ছে না। দ্যাট মিনস এই ডাইলিউশন আমাকে নিতে হবে, এই কনসেন্ট্রেশন আমাকে নিতে হবে অ্যান্টিবায়োটিক, তবেই যদি ওই ব্যাকটেরিয়াটা কিল হয়, এর আগের কনসেন্ট্রেশন নিলে কিল হবে না। ঠিক আছে, এখানে আমি জাস্ট ডেটাটা উল্টো লিখেছি, বিকজ যত ডাইলিউশন আমি বাড়াবো অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকের অ্যামাউন্ট কমবে। তো এই দুটোতে নো গ্রোথ লেখা উচিত ছিল আমার, আর এই দুটোতে হচ্ছে গ্রোথ লেখা উচিত ছিল, তাহলে কেসটা ঠিক ছিল। কারণ 10 টু দি মাইনাস 1 ডাইলিউশন মানে ভালো রকমের মানে এখনো অ্যান্টিবায়োটিক আছে, তো কিল করে দিচ্ছে। -2 তেও কিল করে দিচ্ছে, কিন্তু -3 তে পাচ্ছে না, -4 এ পাচ্ছে না। তার মানে আমাকে কনসেন্ট্রেশন সিলেক্ট করতে হবে টু কিল দা অর্গানিজম, ব্লু অর্গানিজম -2 এর মধ্যে, এই দুটো। এখান থেকে নিলে আর কিল প্রপার্টি চলে যাচ্ছে। ঠিক আছে, আর একটা প্লেট দেখাই যেখানে হচ্ছে তোমার টেস্ট অর্গানিজম হচ্ছে ব্লু, গ্রিন দেখাবো। টেস্ট অর্গানিজম গ্রিন and they grow on all plate। এবার বলো কি হয়েছে এখানে? তো দিস ব্লু গ্রিন অর্গানিজম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, মানে একে তুমি কোনো কনসেন্ট্রেশন দিয়ে কিল করতে পারছো না, হাইয়েস্ট কনসেন্ট্রেশনও না, লোয়েস্ট কনসেন্ট্রেশনও না। দ্যাট মিনস গ্রিন ইজ নট কিল্ড বাই দ্যাট অর্গানিজম, বাই দ্যাট অ্যান্টিবায়োটিক। তো এই ডেটাগুলো আমরা পাবো সেকেন্ডারি স্ক্রিনিং ইউজ করে। ঠিক আছে, তো স্লাইড ভেরিয়েশন জায়ান্ট কলোনি টেকনিকে আমরা ডিফিউজ করতে দিয়েছিলাম,
বিকজ ওর সলিবিলিটি ছিল কিন্তু এর সলিবিলিটি কম, দ্যাটস ওয়াই একে আমরা প্রিফর্ম স্প্রেড করে দিয়েছি অ্যাগার মিডিয়াতে। ওকে আমরা ডিফিউজ করতে দিইনি, আমরা অলরেডি ডিফিউজ করে দিয়েছি অ্যাগারের মধ্যে। এবার টেস্ট অর্গানিজমকে আমরা স্পিক করে দেখছি কোথায় গ্রো করছে কোথায় গ্রো করছে। দ্যাট ইজ ফিল্ট্রেশন মেথড। বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো প্রাইমারি স্ক্রিনিং, সেকেন্ডারি স্ক্রিনিং ডান। নেক্সট টপিক হচ্ছে মেনটেনেন্স অ্যান্ড প্রিজার্ভেশন অফ ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট কালচার। চলো, preservation of industrially important culture. This is very important, crucial, otherwise তোমাকে বারবার আইসোলেশন প্রসেসে যেতে হবে টু কালেক্ট দ্যাট ডিজায়ার্ড অর্গানিজম। বাট আমরা যদি প্রিজার্ভ করতে পারি দ্যাট উইল বি মাচ বেটার। আমার টাইম অনেক কম লাগবে, বারবার আইসোলেশনে টাইম দেবো না, আমরা জাস্ট প্রোডাকশনে টাইম দেবো। ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই কি হয়, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রো অর্গানিজমকে একটা জায়গায় রাখা হয়। ইন্ডাস্ট্রিয়াল microorganisms usually keep a collection of the microbes which possess the gene pool for producing good manufacture. Good manufacture. So clearly যেটা করা হয় কি, কালেকশন রাখা হয়, মাইক্রোবস এর কালেকশন রাখা হয়, ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট মাইক্রোবস, যেটার মধ্যে থাকবে অল জিন পুল। মানে আমরা স্যাটিসফাইং ক্যারেক্টার তো ফার্স্ট ক্লাসে পড়িয়ে এসেছি যে স্যাটিসফাইং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট অর্গানিজমে। তো জিন পুল সব থাকতে হবে যেটা গুড ম্যানুফ্যাকচার্ড এর জন্য ইম্পর্টেন্ট। মানে ধরো তুমি একটা আইসোলেট করেছিলে স্ট্রেনে যার মধ্যে অল টাইপ অফ গুড প্র্যাকটিস গুলো, মানে গুড ম্যানুফ্যাকচারিং যা যা পয়েন্ট ছিল সবগুলোকে মেনটেন করছে। তাহলে আমি যদি স্ট্রেন একে আমি প্রিজার্ভ না করি তাহলে তো নেক্সট টাইম স্ট্রেন একে আবার কালেক্ট করতে হবে, হ্যাঁ কি না? কেসটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আমি যদি স্ট্রেন একে প্রিজার্ভ না করি, আমি জাস্ট ওয়ান টাইম কাজে লাগি, তারপরে যদি সেটাকে ডিসকার্ড করে দিই, তাহলে স্ট্রেন একে আবার পেতে গেলে আবার তোমাকে সয়েল থেকে আইসোলেট করতে হবে, এন্ড দ্যাট নিডস হেক্টিক প্রসেস এন্ড টাইম রিকোয়ারিং প্রসেস। তো আমাকে কি করবো বেটার, স্ট্রেন এর মধ্যে আমি দেখে নিয়েছি অল স্যাটিসফাইং ক্রাইটেরিয়া that need for an industrial company to run। তো সবকিছু ক্রাইটেরিয়া ম্যাচ করে যাচ্ছে, তাহলে স্ট্রেন একে প্রিজার্ভ করে দাও, কারণ এটা আমার নেক্সট টাইম আমার লাগবে। কারণ ইন্ডাস্ট্রিতে তো প্রোডাক্ট একবার তৈরি হয় না, রেগুলার বেসিসে তৈরি হয়, তো অর্গানিজম লাগবে, তো প্রিজার্ভ করো। সো দ্যাটস ওয়াই আমরা আগের দিনও বলেছি কালচার কালেকশন সেন্টার থাকে। সো ফর দিস স্টক কালচার প্রিপেয়ার, ওই অর্গানিজমের স্টক কালচার তৈরি করে প্রিজার্ভ করে দাও। And preserve and maintained by
কালচার কালেকশন সেন্টার। তো আগের দিনকে আমরা বলে দিয়েছি কি কি কালচার কালেকশন সেন্টারে কিছু নেম বলেছি, সব থেকে বেস্ট হচ্ছে তোমার এটিসিসি, এছাড়াও জাপানের একটা ছিল, ইউকের বোধহয় একটা ছিল। তো এগুলো ছিল। এরা এদের কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট মাইক্রোবস কে প্রিজার্ভ করা। কোশ্চেন হচ্ছে হাউ, কিভাবে এরা প্রিজার্ভ করে, হাউ দে প্রিজার্ভ দি অর্গানিজম। ক্লিয়ার? তো চলো, ওটাই আমাদের কোশ্চেন বা আমাদের টপিক অফ ডিসকাশন, হাউ দে প্রিজার্ভ। মেনলি ওরা যেটা করে, ভেরিয়াস টেকনিক অ্যাভেলেবেল, বাট মোস্ট কনভেনিয়েন্ট টেকনিক to limit the rate of metabolism, the rate of metabolism of the organism. কি করব আমরা প্রিজার্ভেশনের জন্য? মেন ওয়ে টু প্রিজার্ভ দ্য অর্গানিজম কি করব? মেটাবলিজমের রেটটাকে ডাউন করে দেব, তাহলে অর্গানিজমটা ভায়াবেলও থাকবে, দ্যাট মিন্স লাইভও থাকবে, বাট কন্টিনিউ স্লো স্লো গ্রো করে যাবে, অ্যান্ড আমরা ওটাকে ইন ফিউচার কাজেও লাগাতে পারবো। তো রেটকে লো করে দাও, মেটাবলিজমের রেট আগে ফাস্ট ছিল, তার জন্য হচ্ছে আমার মিডিয়ার অল নিউট্রিয়েন্টস কনজিউম করে নিচ্ছিল ফাস্ট, যেটা এখন দুদিনে করছিল সেটাই তুমি লিমিট করে দাও, আর সেটা তোমার 1 মান্থ বা 2 মান্থ টাইম নেবে টোটাল নিউট্রিয়েন্টকে এক্সস্ট করতে, এরকম একটা কিছু করে। তো মেটাবলিজমের রেটকে কমানোর কি কি ওয়ে আছে, এনিওয়ান কেউ যদি বলতে চাও? টেম্পারেচার লো করা যেতে পারে। ফার্স্ট টেকনিক এটাই, ইয়েস এক্স্যাক্টলি, টেম্পারেচার লো করে দাও, অলরেডি মেটাবলিজম কমে যাবে, কারণ প্রত্যেকটা এভরি অর্গানিজম নিড আ পার্টিকুলার টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচারে গল্প পড়ে এসছো, অপটিমাম টেম্পারেচার ফর দেয়ার টু এলিভেট দেয়ার গ্রোথ। তো যখনই অপটিমাম টেম্পারেচার থেকে বিলো করে দেবো আমরা, গ্রোথ কমে যাবে। তো মেটাবলিজম গ্রোথ কমছে মানে মেটাবলিজম কমছে, ফার্স্ট টেকনিক। আর কি করতে পারি আমরা? নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশনটাকে যদি আমরা কমিয়ে দিই। আর একবার বলো, একটু বুঝলাম না, কি করবে? নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশনটাকে যদি আমরা একদম কমিয়ে দিই। একদম ইয়েস, সেকেন্ড টেকনিক এটাও হতে পারে যে নিউট্রিয়েন্ট লো করে দাও, গ্রোথ লিমিট হয়ে যাবে। ইয়েস। থার্ড আর কি করতে পারি আমরা? ডিহাইড্রেশন করতে পারি কি? যদি ওয়াটার, ইনসাইড ওয়াটার বের করে নিতে পারি আমরা, ডিহাইড্রেশন ক্যান লিমিট মেটাবলিজম রেট, ইয়েস অর নো? আনসার করবে হ্যাঁ, ডিহাইড্রেশন হবে। কেন হবে? কারণ মেটাবলিক রিয়াকশনের জন্য ওয়াটার লাগে, মেটাবলিক রিয়াকশনের জন্য ওয়াটার লাগে, যদি ওয়াটার না দিই তাহলে রেট কমে যাবে, বা ওয়াটার যদি লিমিট রাখি রেট কমে যাবে। তো তিনটে ওয়ে আছে টু প্রিজার্ভ দি অর্গানিজম, টু লিমিট দ্য রেট অফ দি মেটাবলিজম। ওয়ান ইজ লো টেম্পারেচার, সেকেন্ড ইজ লো নিউট্রিয়েন্ট, অ্যান্ড থার্ড ইজ ডিহাইড্রেশন। ঠিক, চলো ডিসকাস করবো। তার আগে বলে নি হোয়াই দিস টেকনিক ইজ বেটার সুটেড, রেট অফ মেটাবলিজম কে ডাউন করে প্রিজার্ভেশন, বিকজ দুটো ইম্পর্টেন্ট রিজনের জন্য। নাম্বার ওয়ান, লো রেট অফ spontaneous mutation, low rate of spontaneous mutation exists during the growth. And number two, reduce the chance of
কন্টামিনেশন। দেখো সেকেন্ড পয়েন্ট তো ক্লিয়ার ভেরি মাচ, বিকজ গ্রোথ কম মানে কন্টামিনেশনের চান্সও কম। ফার্স্ট পয়েন্টটার কি ব্যাপারটা একটু কেউ বলবে, যদি কাউর আইডিয়া থাকে? কি বলেছি আমরা? লো রেট অফ স্পন্টেনিয়াস মিউটেশন এক্সিস্ট করবে যদি আমরা মেটাবলিজম রেট কমিয়ে দিই। এনি আইডিয়া? না ডেসক্রাইব করবো আমি? মানে যেগুলো যদি কোনো মানে কিছু একটা কন্ডিশন হচ্ছে যাতে করে গ্রোথটা আর কি বাধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মানে সুবিধা হবে আর কি। না, মিউটেশনের সাথে কিভাবে রিলেটেড? স্যার মিউটেশন তাহলে তো আমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ওইগুলোও তো স্লো হবে প্রসেসগুলো। হোক না, অবভিয়াসলি আমি তো স্লোই করতে চাই, তাতে আমার মিউটেশনের চান্স কম, আর মিউটেশনের চান্স আমার কম দরকার, সেটা কেন? অর্গানিজমটার মধ্যে যদি মিউটেশন চলে আসে তাহলে আমার হুম, ডিজায়ার্ড প্রোডাক্ট যেটা তৈরি করছে একদম আলটিমেট ডিজার্ট প্রপার্টি লুজ করে যাবো তো। আমার যদি মিউটেশন চলে আসে, আমার ডিজায়ার্ড প্রপার্টি লুজ করে যাবে তো। মে লুজ, হ্যাঁ লুজ করে যাবে কিনা আমি বলতে পারছি না, বাট করে যেতে পারে মিউটেশন আসার জন্য। তো আমি সেটা কোনোদিনই চাইবো না। তার জন্য কি হয়, আমরা যখন প্রিজার্ভ করছি মিউটেশনের রেটকে কমিয়ে দিতে হয়। আমরা মিউটেশন চ্যাপ্টার করব, তোমাদের মাইক্রোবিয়াল জেনেটিক্সে আছে মিউটেশন। তো মিউটেশনের দুটো টাইপ হয়, একটা হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশন আর একটা হচ্ছে ইনডিউস মিউটেশন। ঠিক আছে, মানে তোমার বডিতে কি মিউটেশন হচ্ছে এখন? কোশ্চেন মার্ক দিলাম, ইয়েস অর নোতে আনসার করো। তোমার বডিতে কি মিউটেশন হয়? হ্যাঁ হয়। তো দ্যাট মিউটেশন ইজ স্পন্টেনিয়াস মিউটেশন। স্পন্টেনিয়াস মিউটেশনের রেট ভেরি লেস। আমার বডিতে মিউটেশন হচ্ছে বাট রেট ইজ ভেরি লেস, খুব কম রেটে হচ্ছে। আর এই রেটটাকে আমি আরো নামিয়ে দেবো যদি আমার গ্রোথটাকে বন্ধ করে দিতে পারি। হ্যাঁ কি না? কারণ সেল যত বাড়বে, ডিভাইড করবে, তত তোমার স্পন্টেনিয়াস মিউটেশনের রেট বাড়বে। একটা সেল যদি 20 মিনিটস এ ডিভাইড করে আর একটা সেল যদি 90 মিনিটস এ ডিভাইড করে, কার স্পন্টেনিয়াস মিউটেশনের চান্স বেশি? নিউ তোমার স্পিসিস ডেভেলপমেন্টের চান্স বেশি যে 20 মিনিটস না 90 মিনিটে গ্রো করছে? আনসার করবে। 20 মিনিটস। 20 মিনিটস। তাহলে আমি যদি মেটাবলিক রেট কমিয়ে দিই, আমি গ্রোথের টাইম বাড়িয়ে দিচ্ছি। তার মানে ইকোলাই যদি মেটাবলিক রেট কমে যায়, আর 20 মিনিটসে গ্রো করবে না, ও টাইম নেবে এখন তোমার মোর দ্যান 2 আওয়ার 3 আওয়ার নিয়ে নেবে, কারণ স্লো মেটাবলিক রেট, স্লো প্রোগ্রেস করছে। তাহলে মিউটেশনের রেট কমিয়ে দিচ্ছি, আর মিউটেশনের রেট কমানোটা আমার 100% নেসেসারি ফর দিস, বিকজ we can lose desired property by mutation. That is why that failure যাতে না হয়, মিউটেশনের রেটটাকে আমরা কমিয়ে দেব, and by that way we can preserve this organism for long time. আদারওয়াইজ কি হবে, মিউটেশন ইনবিল্ট এটা মেকানিজম, স্পন্টেনিয়াস মিউটেশনকে তুমি আটকাতে পারবে না, ইট ইজ ইনবিল্ট মেকানিজম। আর এটা কেন তৈরি হয়েছে? ইভলিউশনকে সিঙ্ক করার জন্য। মিউটেশন ছাড়া ইভলিউশন নেভার কমপ্লিটেড। আর ইভলিউশন ইজ আ পার্ট অফ লাইফ, পার্ট অফ আ স্পিসিস, কারণ ইভলিউশন দরকার। কারণ নেচার চেঞ্জ হবে, নেচারের তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, তার সাথে তোমার অ্যাকাউন্ট স্টেট করতে গেলে ইভলিউশন লাগবে। তো ইভলিউশন করতে যাওয়ার জন্য আমাদের মিউটেশন দরকার। তো স্পন্টেনিয়াস মিউটেশন ইনবিল্ট মেকানিজম এটা হবে, বাট স্পন্টেনিয়াস মিউটেশন রেটটাকে আমি আরো ফার্দার ডাউন করে দিতে পারি যদি মেটাবলিক রেটটাকে আমরা ডাউন করতে পারি। and that's why আমরা ডিফারেন্ট টাইপ অফ মেথড এমপ্লয় করছি, লো টেম্পারেচার, ডিহাইড্রেশন টেকনিক, নিউট্রিয়েন্ট কমিয়ে দেওয়া, লো নিউট্রিয়েন্ট, এক্সেট্রা। পয়েন্ট ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই এইটা হচ্ছে আমাদের প্রায়োরিটি থাকে। প্রিজার্ভেশনের জন্য আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে মেটাবলিজমকে কমিয়ে দাও, অর্গানিজমটা বেটার প্রিজার্ভেশন থাকবে, কোন রকম ডিজায়ার্ড প্রপার্টিকে আমরা লুজ করবো না।
তো প্রিজার্ভেশন টেকনিক, নাম্বার 1, reduction of temperature of growth based on reduction of temperature of growth bacterial growth temperature down করে দাও আর metabolic rate কমে যাবে। তো এরোবিক অর্গানিজম কে কিভাবে করা হয় আর অ্যানারোবিক কে কিভাবে করা হয় একবার চট করে দেখে নাও। এরোবিক অর্গানিজম কে আমরা অ্যাগার স্ল্যান্টে গ্রো করব, দেন রেফ্রিজারেট করে দেবো। গ্রো অন agar slant and refrigerate। অল্টারনেটিভলি আমরা পেট্রি ডিশেও ইউজ করতে পারি। বাট অ্যানারোবিকের কালচার কি আমরা পেট্রি ডিশের মধ্যে ওপেন রাখতে পারবো? গ্রো করবে? বা অ্যাগার স্ল্যান্টে রাখতে পারবো? গ্রো করবে অ্যানারোবিক অর্গানিজম? ওটা হয়তো অক্সিজেন সেন্সিটিভ, গ্রো করবে না, কারণ পেট্রি ডিশ তো ওপেন থাকে। ওপেন মিন্স কি, তোমার এয়ার তো পাস করে, তো কিল্ড হয়ে যাবে। তো ওকে রাখতে গেলে আমাকে স্ট্যাক করতে হবে, মানে অ্যাগারের মধ্যে অনেকটা অ্যামাউন্ট অফ লুপকে ইনসার্ট করে দেন স্ট্রিক করতে হয়, তো এটাকে বলে স্ট্যাবিং। তো স্টোরড অন অ্যাগার স্ট্যাব, agar stab which are sealed into petroleum jelly যাতে ফার্দার কোনো এয়ার পাস না করতে পারে। তো আমি ব্যাপারটা দেখাই, অ্যাগার স্ল্যান্ট দেখেছো কিনা জানি না, এরকম একটা স্ল্যান্টিং তৈরি হয় অ্যাগারকে। মল্টেন অ্যাগারকে স্ল্যান্ট তৈরি করা সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে তোমার পিপেটের মধ্যে জিনিসটাকে কাট করে দেবো, ঠিক আছে? পিপেট রেখে 3-4টে পিপেট রেখে তার মধ্যে হচ্ছে তোমার মল্টেন অ্যাগারটা যখন হার্ড হতে শুরু করবে ঠিক তার আগে একটা জায়গায় স্ল্যান্ট করে দেবো, তাহলে কি হবে, এরকম একটা জিনিস তৈরি হবে, ঠিক আছে? এবার এখানে আমরা স্টিক করে দিতে পারি, এটা এরোবিকের জন্য হয়ে যাবে, কারেক্ট। বাট অ্যানারোবিকে করতে গেলে তোমাকে স্ক্যাবিং করতে হবে, ভেতরে গিয়ে স্টিক করতে হবে, মানে অনেকটা ডিপ করতে হবে, ডিপ করে ঢুকতে হবে, বিকজ অ্যানারোবিক অর্গানিজম অক্সিজেন সেন্সিটিভ। তো ইন বোথ কেসে আমরা জাস্ট কি করব, এটাকে প্যাকেজ করব, আর এটা আরো যাতে এয়ার টেয়ার না পাস করে তার জন্য পেট্রোলিয়াম জেলি দেবো ভালো করে, নিয়ে আমরা রেফ্রিজারেট করে দেবো। রেফ্রিজারেট কি করবে, টেম্পারেচারকে রিডিউস করে দেবে, অ্যান্ড তোমার এই স্টক কালচারটা মোটামুটি মান্থ 1 to 2 মান্থ অবধি তোমার প্রিজার্ভেশন চলবে, ঠিক আছে? তাহলে রেফ্রিজারেশন could be the preservation technique, but not for long time, short time এর জন্য, শর্ট টাইমের জন্য মোটামুটি মান্থ। ঠিক আছে, আমি যদি এই মান্থটার অ্যামাউন্ট বাড়াতে চাই, মানে আমি প্রিজার্ভেশন করবো ফর সেভারাল মান্থ, 6-8 মান্থ, তখন আমি কি করব, দিস মেথড ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ইজ দিস মেথড অ্যাপ্রোপ্রিয়েট? নো। তাহলে আমরা আরেকটু বেটার মেথডে যাব, যেখানে শর্ট টার্ম না, আর একটু মডারেট মোটামুটি টাইম অবধি প্রিজার্ভ করা যায়। তো রেফ্রিজারেশন ওয়ান অফ দ্য প্রিজার্ভেশন টেকনিক। এর থেকে যদি আমরা বাড়াতে চাই তখন আমরা টেম্পারেচারকে আরো লো করব, টেম্পারেচারকে লো করব -20, ডিপ ফ্রিজার। এন্ড তোমাদের ল্যাবে দেখবে -20 আছে, আছে না? কিছু কিছু ল্যাবে -80 ও খুঁজে পাবে, -20 আছে, -80 এখানে মানে কলেজ লেভেলে পাওয়াটা খুব ডিফিকাল্ট। আর তুমি কোনো জায়গায় কাজ করতে গেলে আদার কোনো ল্যাবে গেলে পেয়ে যাবে -80, ঠিক আছে? -80 -120 অবধি হয়।
ঠিক আছে? তো ওগুলো হচ্ছে তোমার ডিপ ফ্রস্টিং, মানে আরো লং টাইমের জন্য কোনো কিছু স্যাম্পেলকে রাখার জন্য। তো এখানে যেহেতু ভ্যালুয়েবল স্যাম্পেল তো খুব কিছু থাকে না কলেজ লেভেলে, তার জন্য -20 এনাফ। যদি ভ্যালুয়েবল স্যাম্পল থাকে তখন -80 ছাড়া অপশন নেই। তো ডিপ ফ্রিজারের টেম্পারেচার -20 টু -60 80 অবধি হতে পারে। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমরা প্রিজার্ভেশন রাখতে পারি ইন দিস মেথড 6 to 8 মান্থ। ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে ডিপ ফ্রিজিং এ। ডিপ ফ্রিজিং এর প্রবলেম হচ্ছে আইস ফরমেশন, ইন্টারনাল আইস ফরমেশন। তো সেলের যে ম্যাটেরিয়াল গুলো থাকে, সেলের যে সাইটোসল, সাইটোসলে তো হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার থাকে, ওয়াটারের মধ্যে আইস ফর্ম করে যাবে। অ্যান্ড আইস ফর্ম করলে তুমি যখন পরে এটাকে রিভার্ট করবে, আইস গুলো যখন তোমার ওয়াটারে কনভার্ট করবে আবার, মানে থয়িং প্রসেসটা হবে, তখন কিন্তু তোমার ডিফারেন্ট প্রোটিন অ্যান্ড আদার কম্পোনেন্ট ব্রেক করে যেতে পারে। ঠিক আছে, সো ফ্রম আইস টু থয়িং প্রসেসে কি হয়, যদি আইস ফর্ম করে যায় না, তাহলে তোমার প্রোটিন অ্যান্ড ডিএনএ এক্সেট্রা টোটালি হ্যাম্পার্ড হয়, মানে ড্যামেজড হয়। তো ইন্টারনাল আইস ফরমেশনকে আমাকে আটকাতে হবে, আদারওয়াইজ অর্গানিজমটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, অর্গানিজমটা প্রপারলি ওয়ার্ক করবে না। তো ইন্টারনাল আইস ফরমেশন আটকানোর জন্য যেটা করা হয়, টু স্টপ ক্রায়ো প্রোটেক্টেন্ট অ্যাড বেটার ক্রায়ো প্রোটেক্টেন্ট হচ্ছে ডিএমএসও, ডাইমিথাইল সালফোনেট। তো ডিপ ফ্রিজারও কি লং টার্ম প্রিজার্ভেশনের টেকনিক? আনসার ইজ নো। লং টার্মের জন্য না, মোটামুটি 1 ইয়ার অবধি আমরা স্টোর করতে পারি। এই 6 to 8 মান্থ লিখেছি, ইট ক্যান এক্সটেন্ড আপ টু 1 ইয়ার। বাট আমরা যদি 5 10 20 ইয়ার্স এর জন্য প্রিজার্ভ করতে চাই, ডিপ ফ্রিজিং ইজ নট এনাফ। তখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আরো লো টেম্পারেচার, ক্রায়ো প্রিজার্ভেশন নাম্বার 3। টেম্পারেচার -156 টু -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ইউজ করা হয় Ln2। Ln2 মানে হচ্ছে লিকুইড নাইট্রোজেন, that can achieve -196 ডিগ্রি সেন্টিগ্রেড, লিকুইড নাইট্রোজেন। তো লিকুইড নাইট্রোজেনে স্টোর করা হয়। এখানেও ক্রায়ো প্রোটেক্টেন্ট ইউজ করা মাস্ট, এখান থেকেই এসছে অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজারে ইউজ করা। ক্রায়ো প্রোটেক্টেন্টের নামটা ক্রায়ো প্রিজার্ভেশন থেকেই এসছে। ক্রায়ো প্রোটেক্টেন্ট মাস্ট, আদারওয়াইজ অর্গানিজম ড্যামেজ হবে। ডিএমএসও, গ্লিসারল। And this technique is long-term preservation. Long-term preservation technique. And এখানে মোটামুটি আমরা 5 to 10 years আরামসে অর্গানিজমকে উইদাউট এনি প্রবলেম স্টোর করতে পারি, প্রিজার্ভ করতে পারি, ক্রায়ো প্রিজার্ভেশন। So first way to preserve the culture, reduce the temperature of the growth. Clear? Reduction the temperature of the growth to preserve the culture.
বলবে? হ্যাঁ স্যার। সেকেন্ড ওয়ে কি বলেছিলাম? ডিহাইড্রেশন। Based on dehydration, দেখো এখানে জাস্ট বেসিকটা ডিসকাস করছি, নোটসে কিন্তু টোটাল ফর্মে লেখা আছে, ইনক্লুডিং মেথড, কি টেকনিকটা ডিটেলস এক্সেট্রা সব লেখা থাকবে, ঠিক আছে? আমি জাস্ট ওভার ডিসকাস করে যাচ্ছি, কারণ এগুলো ডিটেলসে, মেথড ডিটেলসে বলে কি করবো এখানে, জাস্ট আইডিয়া দিচ্ছি কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম প্রিজার্ভেশন ইউজ হয়। বেসড অন ডিহাইড্রেশন, ইম্পর্টেন্ট মেথড ফ্রিজ ড্রাইং, আগেও শুনেছো আর ইউজও করেছো আই থিঙ্ক। লায়োফিলাইজেশন, লায়োফিলাইজ কালচার দেখেছো? লায়োফিলাইজ কালচার দেখেছো? বলবে কাজ করেছো লায়োফিলাইজ কালচারে? দেখতে কেমন হয়? লিকুইড থাকে না পাউডার? পাউডার থাকে। পাউডার থাকে, অ্যাম্পিউলের মধ্যে থাকে, অ্যাম্পিউলটা গ্লাসের হয়, আর স্মল স্মল হোয়াইটিশ কিছু পাউডার থাকে, ঠিক আছে? তার মানে কি হয়েছে ওখানে, ওখানে যেটা হয়েছে ওয়াটারটাকে টোটালি আমরা রিমুভ করে দিয়েছি, ঠিক আছে? সাবলিমেশন অফ ওয়াটার। ফ্রিজ ড্রাইং টেকনিকের হার্ট আইডিয়া হচ্ছে, মানে মেন আইডিয়া হচ্ছে সাবমিলিশন অফ ওয়াটার। তো ওয়াটার রিমুভাল কিভাবে করব আমরা? ফার্স্টে আমরা ফ্রিজ করে ড্রাই করে দেবো, ফার্স্ট ফ্রোজেন, then water is removed, by direct vaporization. Vaporization of the ice with introduction of vacuum. তাহলে ফার্স্টে ফ্রিজ, দেন ভ্যাকিউমের থ্রুতে ড্রাই, যেটা হবে পাউডার ফর্ম করে যাবে। লং টার্ম প্রিজার্ভেশন, দিস ইজ অলসো, এটাও আমরা আরামসে 5 to 10 ইয়ার্স ইউজ করতে পারি প্রিজার্ভেশন। Used for many years. And অর্গানিজমটা সার্ভাইভাল থাকবে as well as কোনো মিউটেশন ক্রিয়েট করবে না। এই জন্য লায়োফিলাইজেশন ওয়াইডলি ইউজ টেকনিক। আর আরো একটা ব্যাপার হচ্ছে লায়োফিলাইজেশনের অ্যাডভান্টেজ হচ্ছে এটাকে আমরা ট্রান্সপোর্ট করতে পারি। লায়োফিলাইজ কালচারকে ইজিলি ট্রান্সপোর্ট করা যায়, অ্যাম্পিউলের মধ্যে থাকে তো পাউডার ফর্ম হয়ে যায়, আরামসে এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া যায় উইদাউট এনি প্রবলেম। শুধু একটা কোল্ড স্টোরেজ রাখবে একটু। বাট ক্রায়োপ্রিজার্ভেশনের প্রবলেম হচ্ছে তোমার ট্রান্সপোর্ট অফ দ্য কালচার বাই ইউজিং ক্রায়োপ্রিজার্ভেশন ইজ মাচ ডিফিকাল্ট। তাহলে ক্রায়োপ্রিজার্ভেশনে একটা স্মল ক্যান বানাতে হবে, মানে যেখানে লিকুইড নাইট্রোজেন থাকবে এবং তার মধ্যে তোমার স্যাম্পল নিয়ে যেতে হবে, উইচ ইজ কস্টলিয়ার। তো লায়োফিলাইজেশনে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে বাট অ্যাডভান্টেজ মোর, দ্যাটস ওয়াই পপুলার টেকনিক লায়োফিলাইজেশন। তো ডিহাইড্রেশন প্রসেস,
ক্লিয়ার কিনা বলো। আর লায়োফিলাইজেশনের ড্যামেজও অনেক কম কম্পেয়ার টু দ্য ক্রায়োপ্রিজার্ভেশন। কারণ ক্রায়োপ্রিজার্ভেশনে হচ্ছে ফ্রিজিং, যেটা টেম্পারেচার অনেক বিলো, আইস ফর্মেশন চান্স হাই। যদিও আমরা ক্রায়োপ্রোটেক্টেন্ট দিই, বাট স্টিল প্রবলেম আসতে পারে। দ্যাট লো টেম্পারেচারে সেল কুড বি কিল্ড। ঠিক আছে, পার্সেন্টেজ অফ সেল কিল্ড অনেক বেশি ক্রায়োতে, লায়োতে অনেক কম, মানে ফ্রিজ ড্রাইং এ কম। টেকনিক নাম্বার 3, reduction of nutrients. Reduction of nutrients to preserve the organism. These are basically short term reduction of nutrients to preserve organism, short term preservation. And আমরা এখানে স্টোর করি হচ্ছে distilled water, storage the organism in distilled water. So clearly distilled water এ কোনো নিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকে, কোনো মিনারেলস প্রেজেন্ট থাকে distilled water এ? না। না, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবেল কম, অ্যাভেলেবেল নেই বললেই চলে। তোমার মিনারেলসও থাকে না। সো এখানে আমরা প্রিজার্ভ করতে পারি শর্ট টার্ম প্রিজার্ভেশন, ইউজ ফর শর্ট টার্ম বেসিক্যালি। বাট কিছু অর্গানিজমকে লং টার্মও করা যায় ডিস্টিল ওয়াটারে। সাম সার্ভাইভ লং পিরিয়ড। কিছু এক্সাম্পল আছে, সিউডোমোনাস বেসিক্যালি, সিউডোমোনাস, তারপরে হচ্ছে তোমার সার্সিনা, এই ধরনের অর্গানিজম এরা লং টার্ম গ্রো করে। উইদাউট নিউট্রিয়েন্টেও এরা সার্ভাইভ করার এবিলিটি রাখে আর প্রিজার্ভ করার চান্স দেবে লং টার্ম। আর নর্মালি আমরা শর্ট টার্ম প্রিজার্ভেশনে নিউট্রিয়েন্ট রিডাকশন করে ইউজ করি। So these are some techniques, preservation technique. লায়োফিলাইজেশনেও তো কোনো নিউট্রিয়েন্ট থাকছে না। না, কোনো নিউট্রিয়েন্ট ওভাবে থাকছে না, তুমি পুরো জিনিসটাকে ডিহাইড্রেট করে দিয়েছো মিডিয়ামে থাকা অবস্থায়। তো নিউট্রিয়েন্ট ওভাবে কিছু থাকবে না, আর এমনি ড্রাই নিউট্রিয়েন্ট থাকলেও অ্যাপ্লাই করতে, মানে ইউজ করতে পারবে না। আচ্ছা। ঠিক আছে, তো ইচ অফ দ্য টেকনিক সাম ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ সবই থাকে, বাট মোস্ট পপুলার হচ্ছে লায়োফিলাইজেশন, বিকজ কিছু সিলেক্টেড অ্যাডভান্টেজের জন্য, যেগুলো আমার ল্যাব ওরিয়েন্টেড ভালো কাজে দেয়। তো দ্যাটস ওয়াই তোমার লায়োফিলাইজেশনটা পপুলার। ক্রায়োপ্রিজার্ভেশনও ইউজড হয়, ওটারও অনেক তোমার অ্যাডভান্টেজ আছে লং টার্মের জন্য। তারপরে তোমার যেগুলো হচ্ছে তোমার খুব ইয়ে বলে কি ভ্যালুয়েবল প্রোডাক্ট, সেগুলো প্রিজার্ভেশনের জন্য ক্রায়োপ্রিজার্ভেশন ইম্পর্টেন্ট। তো লায়োফিলাইজেশনে ফেল্ড হওয়ার চান্স আছে, ঠিক আছে, যেটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। ফেল্ড মানে কি, তোমার প্রসেসটায় কোনো না কোনো সামহাও জিনিসটা ফেল করে গেছে এন্ড অর্গানিজম গ্রো করার এবিলিটি পাচ্ছে আবার, মানে ঠিকঠাক ওই লায়োফিলাইজেশন হয়নি। বাট ক্রায়োতে এই চান্সটা থাকে না, ক্রায়োতে কোনো ফেলিওর চান্স নেই, বিকজ লিকুইড নাইট্রোজেন টেম্পারেচার ইজ ভেরি লো, -196, জাস্ট ওখানে আমরা ডিপ করে দিই। ওখানে একটা ক্যান থাকে যেখানে Ln2 থাকে, লিকুইড নাইট্রোজেন থাকে, ওই ক্যানের মধ্যে আমরা কালচারটা এপেন্ডক ফর্মে হোক বা স্পেশাল ভায়ালের মধ্যে হোক, আমরা জাস্ট ডিপ করে দিয়ে ওইটা স্টোর করে দিই। তো কোনো ফেলিওরের চান্স নেই। বাট লায়োফিলাইজেশনে কি হয়, যেহেতু আমরা হাই গ্রেড টেকনিক ইউজ করছি, ভ্যাকিউম ইউজ করছি, তারপর সেটাকে ফ্রিজ করছি, ড্রাই করছি, তো ব্যাপারটায় মধ্যে কমপ্লেক্সিটি আছে, তার সঙ্গে তোমার ফেলিওরের চান্স রয়েছে। বলো, ক্লিয়ার দিস টপিক?
দাদা লাস্টের এই যে যেটা বললেন না নর্মাল ডিস্টিল ওয়াটারের মধ্যে প্রিজার্ভ করা হচ্ছে, প্রিজার্ভ। তো এই ডিস্টিল ওয়াটারটা তো সাইটোসলের সাপেক্ষে হাইপোটনিক সলিউশন, তো সেক্ষেত্রে অসমোটিক প্রেসার বাড়াই দেবে না সেলের? হ্যাঁ, সেটা মেনটেন করার জন্য তো সেলের সব সেলকে তো আমি রাখতে পারবো না, বলেছি তো বেশি লং টার্মের জন্য সব সেল পারবো না, লং টার্মের জন্য কিছু সেলই পারবো, তার মানে ওদের এবিলিটি আছে সেটাকে মেনটেন করা। সেল ওয়ালটা তার জন্যই রাখে। তুমি যদি সেল ওয়াল লেস করে দাও তাহলে তো হাইপারটনিসিটি তখন খেলা হবে, তখন তো তোমার প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিস হবে, কিন্তু সেল ওয়াল যতক্ষণ আছে রেজিস্ট করার এবিলিটি থাকবে তো। আর আমি তো প্রোটোপ্লাজম তৈরি করছি না, প্রোটোপ্লাস্ট তৈরি করছি না সেলে, নর্মাল সেল, সেল ওয়াল থাকবে তো রেজিস্ট করতে পারে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে মিডিয়া, কালচার মিডিয়া, ডিফারেন্ট টাইপ অফ কালচার মিডিয়া কম্পোনেন্ট এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, স্ক্রিনিং, মেনটেনেন্স, প্রিজার্ভেশন এই অবধি কমপ্লিট, এন্ড করলাম।